লন্ডনের বৈঠকে তারেক জিয়ার ওপর চরম ক্ষেপে বিএনপিকে সরাসরি নিষিদ্ধ করলেন ডক্টর ইউনূস। 5ই আগস্টের আগেই দেশে ফিরছেন তারেক রহমান। শেখ হাসিনা ইস্যুতে সহযোগিতা করেননি মোদি, বললেন ডক্টর ইউনূস। এপ্রিলে নয়, নির্বাচন হতে পারে ফেব্রুয়ারির প্রথমার্ধে। একতরফা নির্বাচন করে এই সরকারও পার পাবে না, বললেন জিএম কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লন্ডনের ব্যস্ততম রাজপথের কাছাকাছি অবস্থিত এক অভিজাত কনফারেন্স হলে গতকাল গভীর রাতে ঘটে গেল এক নজিরবিহীন রাজনৈতিক নাটক। দীর্ঘকাল ধরে চলা গোপন মতবিরোধ এবং রাজনৈতিক অস্থিরতার জটিল আবর্তে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচিত বৈঠকে সরাসরি বিএনপির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন তিনি। উপস্থিত ছিলেন জাতিসংঘের প্রতিনিধি দল, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক এবং বিভিন্ন দেশের কূটনৈতিকরা। বিএনপি প্রধান তারেক রহমানের ডাকে এই বৈঠকের আয়োজন করা হয়। উদ্দেশ্য ছিল জাতীয় সংলাপের নামে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থার একটা বিকল্প চিত্র তুলে ধরা। তবে বৈঠকে উপস্থিত ডক্টর ইউনূস তার বক্তব্যে ক্ষুব্ধ কণ্ঠে বলেন, গণতন্ত্রের নামে এই দীর্ঘদিন ধরে যারা দেশে নৈরাজ্য চালিয়ে এসেছে, যারা রাজনৈতিক আন্দোলনের আড়ালে জঙ্গিবাদ, ভাঙচুর ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত, তাদের আর এক মুহূর্ত রাষ্ট্রের রাজনৈতিক পরিসরে রাখা যাবে না। এই বক্তব্য শোনার পর উপস্থিত সবাই চমকে ওঠেন। এমনকি বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন নেতা যারা লন্ডনে বৈঠকে অংশ নিতে এসেছিলেন, তারাও হতবাক হয়ে পড়েন। ডক্টর ইউনূসের বক্তব্য শেষে মাইক্রোফোনে কথা বলতে দাঁড়ান তারেক রহমান, কিন্তু তিনি তখনও সম্পূর্ণ অপ্রস্তুত। তার কণ্ঠে ছিল তীব্র ঘরসন্ধানী উত্তেজনা। তিনি বলেন, বিএনপিকে নিষিদ্ধ করার অধিকার কারণেই, এটি একটি ঐতিহাসিক দল। আপনি যদি গণতন্ত্র রক্ষা করতে চান তবে আমাদের কণ্ঠরোধ করে তা সম্ভব নয়। কিন্তু তার এই প্রতিক্রিয়া ডক্টর ইউনূসকে আরো ক্ষুব্ধ করে তোলে। তিনি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলেন, আপনি যদি গণতন্ত্র চান তবে জনগণের রায় মেনে চলুন। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে দল চালিয়ে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির রাজনীতি আর সহ্য করা হবে না। আমি আজ থেকে বিএনপির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করছি। ডক্টর ইউনূসের এই ঘোষণার পরপরই ঢাকায় শুরু হয় প্রশাসনিক তৎপরতা। রাত 2:45 গুলশানে বিএনপি কার্যালয় ঘিরে ফেলে র্যাব ও পুলিশ। দলের যুগ্ম মহাসচিব সহ 12 জন নেতাকে আটক করা হয়। পার্টির কম্পিউটার সার্ভার, ফাইল এবং প্রচার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। রাজধানীর বিভিন্ন স্থানে চালানো হয় টার্গেটেড অভিযান। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহমুদুল হক বলেন, এটি বাংলাদেশে প্রথমবারের মতো এমন কোনো বড় রাজনৈতিক দলের উপর সরাসরি নিষেধাজ্ঞা। এর প্রভাব খুবই গভীর হতে চলেছে। সংবিধান অনুযায়ী এই সিদ্ধান্ত কতটা টেকসই হবে তা সময়ই বলে দেবে। যুক্তরাজ্যের ফরেন অফিস এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মানদণ্ডে পর্যালোচনা করা উচিত। তবে ভারত, সৌদি আরব ও চীন এই পদক্ষেপকে অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকার যে পদক্ষেপ নিচ্ছে তা আমরা সম্মান করি। এই ঘটনার পর লন্ডনের একটি হোটেলে জরুরি বৈঠকে বসেন তারেক রহমান ও তার ঘনিষ্ঠ সহযোগীরা। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় তারা একটি আন্তর্জাতিক রাজনৈতিক ফোরামের মাধ্যমে বিএনপি বাঁচাও অভিযান শুরু করবেন। এমনকি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের চিন্তাও চলছে বলে জানা গেছে। বিএনপির লন্ডন ভিত্তিক মুখপাত্র হাফিজ উদ্দিন বলেন, এই নিষেধাজ্ঞা অবৈধ, অগণতান্ত্রিক ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা আইনি ও রাজনৈতিকভাবে এর মোকাবেলা করব। বৈঠক শেষে ডক্টর ইউনূস সাংবাদিকদের বলেন, গণতন্ত্র মানে অরাজকতা নয়। মানুষ ভোট দেবে, নেতারা জনতার সামনে থেকে নেতৃত্ব দেবেন, এটাই প্রকৃত গণতন্ত্র। কিন্তু কেউ যদি বিদেশে বসে দল চালায়, সন্ত্রাস উস্কে দেয়, তা রাষ্ট্রের জন্য হুমকি। আমি চাই না বাংলাদেশ আবারও সেই দুঃসময় ফিরে পাক। তিনি আরো জানান, আগামী 7 দিনের মধ্যে একটি নতুন জাতীয় রাজনৈতিক ফোরাম গঠনের আহ্বান জানাবেন, যেখানে স্বচ্ছ, তরুণ ও ক্লিন ইমেজের নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। এই নিষেধাজ্ঞা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বড় মোড় ঘোরানো ঘটনা হিসেবে ধরা হচ্ছে। দেশের বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় এই পদক্ষেপের পক্ষে বিপক্ষে মতামত দিচ্ছেন। কেউ বলছেন এই সিদ্ধান্ত প্রয়োজনীয় ছিল, কেউ বলছেন এটি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। বিশেষজ্ঞরা মনে করছেন, এই নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের রাজনীতিতে এক প্রকার একনায়কতান্ত্রিক ঝুঁকি বাড়তে পারে। আবার কেউ কেউ বলছেন এটি একটি পুনর্গঠন প্রক্রিয়ার সূচনা হতে পারে।
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন ঘটনা বিরল নয় যেখানে প্রভাবশালী নেতার বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, বিএনপি কি আদৌ রাজনীতির ময়দান থেকে সরে যাবে, নাকি একটি নতুন রূপে নতুন নামে আবারও ফিরে আসবে? সময়ই দেবে এর উত্তরের শেষ কথা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন, এমন বার্তাই দিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এমন ইঙ্গিত দেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন, তিনি খুব শিগগিরই ফিরছেন। তবে তারেক রহমানের ফেরার সুনির্দিষ্ট তারিখ জানাতে পারেননি তিনি। এদিকে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সারের একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। তাহলে কি 5ই আগস্টের আগেই দেশে ফিরছেন তারেক রহমান? বুধবার দেওয়া স্ট্যাটাসে আশরাফ কায়সার লেখেন, তিনি লন্ডন থেকে ফিরছেন 34 জুলাইয়ের আগেই। এর একদিন আগে তারেক রহমানের সঙ্গে একটি ছবি শেয়ার করে আশরাফ কায়সার লেখেন, আমার চোখে গত 10 মাসে নেতৃত্বের গুণাবলীতে তিনি 10 ধাপ এগিয়েছেন। চেষ্টা করছেন রাজনীতির নতুন ব্যাকরণের সঙ্গে বিএনপিকে মানানসই করতে, সেই সঙ্গে তার সম্ভাব্য রাষ্ট্র পরিচালনা। প্রফেসর ইউনূসের সঙ্গে তার খোলাখুলি আলোচনা দেশের গণতান্ত্রিক উত্তরণে নতুন পথ নির্দেশনা দেবে সেই প্রত্যাশায়। বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে তারেক রহমান 5ই আগস্টের আগেই বাংলাদেশে ফিরছেন, তবে সুনির্দিষ্ট দিন ধার্য হয়নি বলে জানায় ওই সূত্রটি। এর আগে গত 4 জুন কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশনের প্রথম সচিব মোহাম্মদ তারিকুল ইসলাম ভূঁইয়া ওরফে তারিক চয়ন তার ফেসবুক পেজে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটি ভিডিও পোস্ট করেন। এতে দেখা যায় উপস্থাপিকা সালাউদ্দিন আহমেদকে প্রশ্ন করেন তারেক রহমান কবে দেশে আসবেন। জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, এখন বলতে পারি যে উনি খুব শিগগিরই ফিরবেন ইনশাআল্লাহ, তবে দিন তারিখ বলতে পারবো না। উপস্থাপিকা পুনরায় প্রশ্ন করেন, 3 মাসের মধ্যে? জবাবে সালাউদ্দিন বলেন, তারও আগে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকাকে কোনো সহযোগিতা করেননি বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা চাথাম হাউসে দেওয়া এক বক্তব্যে এ অভিযোগ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, গত এপ্রিলে ব্যাংককে বিমস্টেক সম্মেলনে আমি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি আমি শুধু বলেছিলাম, আপনি যে তাকে আশ্রয় দিতে চান এই নীতি বাদ দেওয়ার জন্য আমি আপনার উপর জোর জবরদস্তি করতে পারি না, কিন্তু আমাদের অনুরোধ তাকে চুপ থাকতে বলুন। বাংলাদেশের জনগণের উদ্দেশ্য করে তিনি যেসব কথাবার্তা বলেন, বর্তমান অবস্থান থেকে সেসব তার বলা উচিত নয়। তার কথাবার্তা বাংলাদেশের জনগণকে খুবই ক্ষুব্ধ করে তোলে। আমার এ অনুরোধের জবাবে মোদির উত্তর ছিল, আমি কোট করছি, এটা সামাজিক যোগাযোগ মাধ্যম, আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি না। এরপর আপনি আর কি বলতে পারেন? এটা একটা বিস্ফোরক পরিস্থিতি এবং আপনি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর দায় চাপিয়ে চলে যেতে পারেন না। শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের সামনে টিকতে না পেরে গত 5ই আগস্ট বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী এবং সম্প্রতি নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। বর্তমানে রাজধানী নয়াদিল্লিতে একটি সেফ হাউসে আছেন তিনি। শেখ হাসিনা এবং তার দলের বিরুদ্ধে গত বছর জুলাই আগস্ট আন্দোলন দমনের নামে 1004 শতাধিক মানুষকে হত্যার অভিযোগ রয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনালে সেই অভিযোগের বিচারও শুরু হয়েছে। চ্যাথাম হাউসে দেওয়া বক্তব্যে এ প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনাকে তলবও করা হয়েছে, তার এতে সাড়া দেওয়া উচিত। যদি তিনি সাড়া না দেন তাহলে প্রয়োজনে আমরা ইন্টারপোলের সহযোগিতা চাইব। গোটা প্রক্রিয়া যথাযথ এবং আইনানুগভাবে হবে। ইউনূস আরও বলেন, তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়তে আগ্রহী, কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত ভুয়া সংবাদ। আমরা ভারতের সঙ্গে সেরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী, কিন্তু এ ব্যাপারটি বারবার ভেস্তে যাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে অহরহ প্রকাশ হতে থাকা ভুয়া সংবাদের কারণে। নির্বাচনের তারিখ নিয়ে উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনৈতিক মাঠ। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন। এরপর থেকে রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণার আগ থেকেই বিএনপি 2025 সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে। ফলে এই সময়সীমায় খুব একটা সন্তুষ্ট নয় বিএনপি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের
ঐতিহাসিক বৈঠক হতে যাচ্ছে আগামী শুক্রবার। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে ডরচেস্টার হোটেলে বৈঠকটি হবে রুদ্ধদ্বার। স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টার 1-to-1 বৈঠক। এ কারণে বৈঠকের এজেন্ডা নিয়ে জনমনে আরও বেশি চাঞ্চল্য ও উৎসাহ তৈরি হয়েছে। তবে দুই পক্ষের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে প্রয়োজনীয় সব বিষয় নিয়ে আলোচনা হবে এবং ইতোমধ্যে দুই তরফ থেকে এই বিষয়ে প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে আলোচনার প্রধান বিষয় হবে জাতীয় নির্বাচনের সময় এগিয়ে আনা। এজন্য সরকার এপ্রিল থেকে সরে এলে বিএনপিও ডিসেম্বর থেকে সরে আসবে। সেক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময় নির্ধারণ করাই আলোচনা সমঝোতার প্রধান বিষয় হয়ে দেখা দিতে পারে। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সংস্কার, বিচার, জুলাই চার্টার সহ নানা ইস্যু একে একে আলোচনায় উঠে আসবে। এমনকি নির্বাচিত পরবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড অনুমোদন দেওয়া সহ এ সংক্রান্ত অনেক কিছু আলোচনায় আসবে বলে বিশ্লেষকদের অনেকে অভিমত দিয়েছেন। সেই সঙ্গে তারা মনে করেন দ্বিপাক্ষিক ঐতিহাসিক এ আলোচনা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু যদি ব্যর্থ হয় তাহলে চলমান রাজনীতি সহ অনেক কিছু বিপদগামী হতে পারে। দেশের 50% মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে অন্তর্বর্তী সরকার একতরফা নির্বাচন করে উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক সভায় তিনি কথা বলেন। জি.এম. কাদের বলেন, শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন করে এই সরকারও পার পাবে না। দেশের 50% মানুষ প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে কোনো নির্বাচনই দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না। এমন নির্বাচন কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে গ্রহণযোগ্য নয়, কারণ এ ধরনের নির্বাচনে বৃহৎ জনগোষ্ঠী ভোটদানে আগ্রহ হারিয়ে ফেলে। এ সময় একতরফা নির্বাচন আয়োজন করে দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে না বলে সরকারকে সতর্ক করে দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এছাড়া বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব হবে না বলে সভায় মন্তব্য করেন তিনি। জি.এম. কাদের বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব না হলে দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট ও আইন শৃঙ্খলার ক্রমাবনতি রোধ হবে না। দেশ চরম বিপর্যয়ের দিকে চলমান থাকবে। জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আলমগীর শিকদার লোটন, লিয়াকত হোসেন খোকা, জহুরুল ইসলাম জহির, মনিরুল ইসলাম মিলন, জসিমউদ্দিন ভুইয়া, আরিফুর রহমান খান সহ দলের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।